আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আর আজ আরোহী নিউজের মুখোমুখি সাংসদ এবং বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। সৌমিত্রদা, স্বাগত আপনাকে আরোহী নিউজে। প্রথমেই এই সময় দাঁড়িয়ে যে প্রশ্ন বলবো না, বরং কুশল বিনিময় বলতে পারেন, কেমন আছেন? কারণ এই করোনা আবহ, নতুন দায়িত্ব পেয়েছেন, সব মিলিয়ে। দেখুন, একটা কথা হচ্ছে যে এই করোনা মহামারীতে সত্যি কথা বলতে কেউ ভালো নেই। না কোনো রাজনীতিবিদ ভালো আছে, না কোনো আপনার বিজনেসম্যান ভালো আছে, না কোনো কৃষক ভালো আছে, না কোনো কর্মচারী ভালো আছে, না কোনো চাকুরিজীবী ভালো আছে। এখন কথা হলো, করোনা মহামারীর মধ্যেও আমাদের এগিয়ে যেতে হবে। সরকারের কাছে একটা সংখ্যা মাত্র কেউ মারা গেলে, রাজনৈতিক দলের কাছেও করোনা মহামারীতে আমাদের অনেকেই অসুস্থ হয়ে বারবার করে হসপিটালে যাচ্ছেন, কিন্তু রাজনীতির লড়াইয়ে, মানুষের সেবা করার লড়াইয়ে করোনা মহামারীর দিকে ভয় থাকলেও এগিয়ে যেতে হয়, কারণ মানুষের জীবন কেন্দ্রের সরকারের কাছে বন্ধ হয় না। মৃত্যুটা একটা সংখ্যা মাত্র, করোনায় মারা যাওয়াটা। না, কেন্দ্রীয় সরকারের কাছে বলছি না, গোটা বিশ্বের কাছে এটা কোনো পলিটিক্যাল কথা নয়। কোনো বিশ্বের কাছে ধরুন আমি যদি মারা যাই, করোনাতে রাজনীতি করছি, আজকে যদি আমি মারা যাই তো আমার রাজনৈতিক দলের কাছে আমার ক্ষতি হবে, ঠিকই, আমার পরিবারের কাছে ক্ষতি হবে, কিন্তু বিশ্বের কাছে আমার একটা সংখ্যা মাত্র। এই কারণেই বলছি, কারণ এই সংখ্যাটা যেভাবে বাড়ছে তাতে আমাদের সকলের চিন্তার বিষয়। এবং আমরা রাজনীতি করছি, আমাদের অনেক সময় জনসম্মুখে আসতে হচ্ছে, ডাক্তারদের যেভাবে মানুষকে যেতে হচ্ছে, অনেক ডাক্তার মারা যাচ্ছেন, আমরা দেখছি সংখ্যা মারা যাচ্ছে, কিন্তু একটা ডাক্তার মারা গিয়ে যে কত সমাজের ক্ষতি হচ্ছে এই দিকটা তো আমরা দেখছি না। কেন্দ্র সরকার বা রাজ্য সরকার নয়, যে সামগ্রিক পরিবেশ। এই সময় তো দেখা যাচ্ছে যে আপনারা মাঠে ময়দানে রয়েছেন এবং বিপুল জনসমাগমও হচ্ছে কোথাও কোথাও। আপনি রিসেন্টলি শিব পুজোও করলেন, যে কারণেই বোধহয় মানে এই তো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি দেখুন, শিব পুজো করার জন্য তো আমি শিবের একদম ভক্ত, কারণ আমি শিবরাত্রি পালন করছি আজ প্রায় 20 বছর হলো, আরো বেশি তো কম নয়। প্রায় আমি যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন 7 থেকে পড়ি, 7 থেকে আমি ক্লাস 7 থেকে আমি টোটাল আজ পর্যন্ত, মানে 13 বছর বয়স থেকে আমি টোটাল বলতে পারেন আজও পর্যন্ত আমি শিবরাত্রি পালন করি। আচ্ছা, তো আমি শিবের ভক্ত। কারণ আমি শিবের ভক্ত এই কারণে, যখন মনে হয় যে শিব এমন একটা শক্তিমান পুরুষ যে শিবকে ধরলে অনেক কিছু পাওয়া যায়, শিবকে ধরলে মনের মধ্যে একটা জোর বাড়ে, এবং সেই জোরের মতো যজ্ঞ করেছি। আর এই যে আপনি মাথা নেড়া বলতে যাচ্ছেন, আপনি যে কথাটা বলতে যাচ্ছেন, এটা আমার একটা প্রতিজ্ঞা, এটা আমার একটা বিশ্বের প্রতিজ্ঞার মতো প্রতিজ্ঞা। কিরকম? যে যতদিন না পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে, আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসকে যতদিন না পর্যন্ত হটাতে পারছি, এই লড়াইটা আমার থাকবে। এবং আমার মনে থাকবে একটা কথাই, যে আমাকে যত দুর্ভোগ আসুক, যত দুর্যোগ আসুক, যত লড়াই আসুক, মাথায় এই ততদিন চুল রাখবো না, নেড়া মাথায় রাখবো। কারণ আমার মনে হচ্ছে সরকারকে চলে যাওয়াটা খুবই দরকার, এবং তৃণমূল কংগ্রেস যেহেতু এক সময় করেছি, তার পাপের প্রায়শ্চিত্ত করাটা খুব দরকার ছিল। তাই শুধু মুখে বললে হবে না, একটা দান করে করতে হয়। সে চুলটা দান করে আমি পাপের প্রায়শ্চিত্ত করেছি, এবং এটা আমার প্রতিজ্ঞা কন্টিনিউ থাকবে যতদিন তৃণমূল কংগ্রেসকে হঠাৎ। সৌমিত্রদা, আপনার পরিবার, এই যে আপনি বলছেন আপনি 13 বছর বয়স থেকে শিব পুজো করেন, পরিবারে কখনো কোনো সমস্যা হয়নি? শিব পুজো তো দেখুন, আমরা হিন্দু, অনেকেই বলবে যে আমরা সেকুলার, আবার দেখা যাবে বিয়ের সময় সিঁদুর পরবে, আবার বলবে যে শাখা পোলা পরবে, আবার অনেকে আছে যারা অনেকে সেকুলারিজম থাকে। আমি তো সেকুলার বলছি না, আমি বলছি আমি হিন্দু, আমার জাত, আমি হিন্দু, হিন্দুর পর তারপর হচ্ছে রাজনীতি। তা আমি হিন্দু একজন হিসেবে আমি শিব পূজা করি, এটা আমার ধর্ম। আচ্ছা, যেদিন শিব পুজো করলেন সেদিনই আপনি বলছিলেন যে যুব মোর্চার মানে প্রত্যেকের হাতে হাতে বা বাড়িতে বাড়িতে ত্রিশূল পৌঁছে দেবো। আর শ্যামল সাঁতরা বলছেন যে ত্রিশূল না বলে যদি বই খাতা বলতেন আমি খুশি হতাম। আপনার কি মনে হয়? দেখুন, একটা কথা হচ্ছে, মানুষের যখন অশুভ শক্তি আসে, তখন আমরা পৌরাণিক কাহিনীতে আমরা দেখেছি, পৌরাণিক কাহিনীতে ত্রিশূল একমাত্র অশুভ শক্তিকে দমন করতে পারে। মা দুর্গার হাতে ছিল, মা দুর্গার হাতে ছিল। আপনার যে কোনো মা কালী, যে কোনো দেখবেন সেখানেও অনেক সময় ত্রিশূল আছে। ত্রিশূলের যে সেই ত্রিশূল, সব জায়গায় ত্রিশূল আমরা ব্যবহার করি শুভ কাজে, অশুভ শক্তিকে দমন করতে। তো পশ্চিমবাংলায় 15ই আগস্টের দিন ভারতবর্ষের জাতীয় পতাকা তোলার জন্য একজন যুবক, সে জাতীয় পতাকা বাঁধতে যাচ্ছে,
সেখানে মানুষ খুন করে দিল তৃণমূল কংগ্রেসের নেতারা, যে না এটা হতে পারে না, তৃণমূল কংগ্রেস তাকে হত্যা করলো, জাতীয় পতাকা তুলতে দিল না। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছি যে পশ্চিমবঙ্গে বাঁচতে হলে, পশ্চিমবঙ্গে ভালো রাখতে হলে, পশ্চিমবাংলায় ভালো রাখতে হলে অশুভ শক্তিকে দমন করার জন্য আমাদের ত্রিশূলটার আত্মরক্ষার্থে ত্রিশূলটা বাড়িতে রাখা খুব দরকার। কারণ প্রতিদিন রাত্রিবেলাতে যেভাবে ডেকে নিয়ে গিয়ে আমরা দেখলাম হেমতাবাদের বিধায়ক বর্মনদাকে, আমরা দেখলাম মেদিনীপুরের কাঁথিতে সবাইকে হ্যাং করে ঝুলিয়ে দিচ্ছে, এটাতে নিশ্চয়ই অশুভ শক্তির ভয় পাবে এবং এটা আত্মরক্ষার্থে ত্রিশূল রাখা খুব দরকার। তৃণমূল কংগ্রেস তো বলছে যে বিজেপি তারা তাদের নিজেদের কর্মীদেরকে খুন করছে আর আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, নাম দিচ্ছে। তৃণমূল কংগ্রেস একটা অ্যাকচুয়ালি যিনি বলেছেন, আমি জানি না কে বলছেন, তৃণমূল কংগ্রেস দলটা অ্যাকচুয়ালি দল তো নয়, তৃণমূল কংগ্রেস দল একটা প্রপার্টনারশিপ দল। তাই কে বলেছেন এটা আগে দেখতে হবে। মানে কত নম্বর, দেখুন একটা কথা হচ্ছে আমরা কাউকে ছোট করতে চাই না, কিন্তু একটা কথা হচ্ছে যে দল হলে আমরা সবাই সহকর্মী হই, আর প্রপার্টনারশিপ ফার্ম হলে সিএমডি, এমডি, ডাইরেক্টর, ম্যানেজার, কোন লেভেলে কে কথা বলেছেন, মানে তৃণমূল কংগ্রেসের একটা লেভেল থাকে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসে একটা দল তো নয়, এটা মানে সেটা অভিজ্ঞতা থেকে বলতে পারছেন? আমি নিশ্চিত অভিজ্ঞতা বলছি। কারণ হচ্ছে আমি ধরুন সিএমডির পরে ধরুন এমডির কথার সঙ্গে আমার হলো না। এমডি মানে আপনারা চিন্তা করছেন যে ভাইপো ব্যানার্জি, মানে যাকে আমি হরিদাস ভাইপো নাম দিয়েছি, সে হরিদাস ভাইপো নাম দিয়ে বলছি যে ভাইপো ব্যানার্জি, তা সেখানে ভাইপো ব্যানার্জি ধরুন এমডি, তো এমডি বলেছেন, এমডির সঙ্গে আমার হলো না, আমার মনে হলো যে দুর্নীতির সঙ্গে থাকবো না, বেরিয়ে গেলাম। ভাই হরিদাস এই কারণে, কারণ যিনি রাজনীতি না করে যখন কেউ হঠাৎ করে একটা লিডারকে পায়ে দমন করার চেষ্টা করে, তাকে হরিদাস ছাড়া আমার কিছু মনে হয় না। কারণ হরিদাস একজন ডাক হয়, হরিদাস যার কিছুই থাকে না, তো রাজনীতির কিছু নেই, একটা প্রপার্টনারশিপের একটা জায়গা, একটা প্রপার্টনারশিপ পর্যন্ত আশীর্বাদ ধন্য একজন ভাইপো। আপনারা যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন, মূল রাগ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা বলি আপনাকে, গাছে অনেকদিন একটা সময় থাকে এবং দেখবেন ভালো কাজ, ভালো মানুষ যখন অসৎ মানুষে পরিণত হয় তখন কেউ সঙ্গে থাকে না। আজকে মমতা ব্যানার্জি অসৎ হয়ে গেছেন। মমতাজি সৎ ছিলেন, এটা নিয়ে আমি কিছু বলবো না, মমতাজি সৎ ছিলেন একদিন, কিন্তু মমতা ব্যানার্জি এখন একজন অসৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন থাকবো? একজন তার পরিবারের জন্য করবে, তিনি দেশের কথা বলতেন, রাজ্যের কথা বললেন, তিনি নিজে শোষণ করবেন, তিনি নিজে সমস্ত জায়গায় তোলাবাজির তার ভাইপোকে দিয়ে তোলাবেন, এটা তো আমি মেনে নিতে পারিনি। আমার এটাকে অসৎ মুখ্যমন্ত্রী একজন পরিণত হয়েছেন, সৎ থেকে অসৎ পরিণত হয়েছেন, অসৎ থেকে সৎ নয়, সৎ থেকে অসতে উনি চলে গেছেন। তাই অসতের কাছে থাকার চেয়ে সতের কাছে থাকা অনেক ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনারা করেন, বিরোধী বাম কংগ্রেসও অভিযোগ করে, এবং যার মধ্যে নারদার মতন ঘটনা, সেক্ষেত্রে সরাসরি অভিযোগ যায় তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে, কিন্তু কোনোটাই এখনো প্রমাণিত হয়নি। কিন্তু এরকম অভিযোগ তো বিজেপির একাধিক নেতার বিরুদ্ধেও রয়েছে, কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও রয়েছে। এই অসতের যখন প্রশ্ন আসছে তখন তো সেই অভিযোগ সেখানেও রয়েছে, তাদের বিরুদ্ধেও রয়েছে। চোখের সামনে যেটা দেখতে পাবো, ভারতীয় জনতা পার্টি একটা সমুদ্র। এখানে ভারতীয় জনতা পার্টিতে যেটা হয়েছে, একক কোনো ব্যক্তি মালিকানায় চলে না। এখানে কেউ যখন কিছু করে তার মধ্যে পার্টির দায়িত্ব নিয়ে তাকে পার্টি সাসপেন্ড করে, পার্টি দায়িত্ব নিয়ে তাকে হটিয়ে দেয়, তার বিরুদ্ধে কার্যকলাপ শুরু হয়। কিন্তু এখানে তো প্রপার্টনারশিপ পার্টি, এই প্রপার্টনারশিপ পার্টিতে যা কিছু করছে সব তো উপর থেকে নির্দেশ যাচ্ছে। কোনো জায়গায় আমরা দেখছি 10% টাকা, কোথাও দেখছি 20% টাকা ভাড়া, কোথাও দেখছি যে গাড়িতে 6150 টাকা করে তোলা আদায়, কোথাও দেখছি কয়লার দুর্নীতি, কোথাও দেখছি সব জায়গাতে একটা করে আমরা দুর্নীতি দেখছি। দুর্নীতির কথাই যখন বললেন সৌমিত্রদা, আপনার বিরুদ্ধেও লোকসভা নির্বাচনের আগে বড় অভিযোগ উঠেছিল যে আপনি চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারিত করেছেন, এরকম একটা অভিযোগ। দেখুন, আমি যদি কথাটা হচ্ছে যে হাইকোর্টে বোধহয় মামলাও হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক। কি অবস্থায় আছে বলি, আমি যদি জানুয়ারি মাসের 9 তারিখে জয়েন করেছি, 10 তারিখে আমার বিরুদ্ধে কেস ফাইল হলো। আমার এই 10 বছর রাজনৈতিক জীবনে যদি আমার 10 বছর আমি এমএলএ থাকলাম, 4 বছর এমএলএ ছিলাম, তারপর এমপি ছিলাম, তো এই 9 বছর মানে সংসদীয় রাজনীতিতে 9 বছর, এবং তার আগে আমি প্রায় আরও 4 বছর রাজনীতিতে শুরু করেছি। তো এই 14 বছর রাজনীতিতে যদি আপনার আগে কেস থাকতো এই ধরনের, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, এটা পলিটিক্যাল কারণে নয়। আমি 9 তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সোনার ছেলে, আর 10 তারিখে আমি হলাম
কাদার ছেলে, মানে আমি খুব বাজে লোক, আমি খুব টাকা দুর্নীতি করেছি, আমি চাকরির জন্য টাকা নিয়েছি। 9th জানুয়ারির আগে একটা কেসও হলো না। 9th জানুয়ারির আগে কি আমি খুব ভালো ছেলে ছিলাম, আর 10 জানুয়ারি খারাপ হয়ে গেলাম যেহেতু বিজেপিতে 9th জানুয়ারি যোগদান করেছি বলে? এবং হাইকোর্ট এই ব্যাপারটা দেখেছেন। আমি সেটাই বলছি, মামলার কি পরিস্থিতি এখন? মামলা দেখুন, যারা যদি এখন করোনার কারণে যারা ফলস কেস করেছে তারা ম্যাক্সিমাম উইথড্রল করেছেন, 2-3 জন করেছিলেন। এটা দেখুন, এটা একটা রাজনৈতিক গিমিক। আমার কথা হচ্ছে হরিদাস ভাইপোর যদি কিছু বলার থাকে, রাজনৈতিক নেমে লড়াই করতে হতো। এইসব বাচ্চা ছেলে মোটা করে লাভ নেই, রাজনীতি অনেকদিন থাকবে। আমাকে ফলস কেসে সাজিয়ে 2 মাস 3 মাস কিছু করে দেওয়ার, জেল খাটালো, এইসব করে একজনের ভাবমূর্তি নষ্ট করা। অভিষেক ব্যানার্জির কথাই যখন এলেন, যুবযোদ্ধা তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সেক্ষেত্রে আমরা গত 2 দিন আগেই দেখলাম গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে 4 লক্ষ লোক তাদের হিসেব অনুযায়ী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কি বলবেন? এর পাল্টা আপনারা কোনো পরিকল্পনা নিচ্ছেন? আমরা এর পাল্টা নেওয়ার দরকার নেই, আমরা শুধু দুর্নীতিগুলো মানুষের মুখে তুলে দেবো। পশ্চিমবঙ্গে 5 বছর ধরে এসএসসি হয়নি, 5 বছর ধরে যারা এসএসসি হয়েছে সেগুলো নিয়োগ হয়নি, 5 বছর ধরে টেট পরীক্ষা নিয়োগ হয়নি, 5 বছর ধরে রাজ্য সরকার ডি গ্রুপে যে কোনো নিয়োগ হয়নি। আমাদের কাছে খুব পরিষ্কার, আমরা 1 মাসে আমরা 1 লক্ষ মিটিং করব। আচ্ছা, আমরা সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে? আমরা সেপ্টেম্বর মাস থেকে শুরু করছি। আমাদের পার্টির মধ্যে আলোচনা চলছে 1 মান্থ 1 লাখ মিটিং। 1 মান্থ 1 লাখ এটা ভার্চুয়াল নাকি? না, আমরা স্ট্রিট রাস্তায় দাঁড়িয়ে। আচ্ছা, কারণ আমরা লোককে প্রোপাগান্ডা, লোককে আমার মনে হয় এই তথ্য বোধহয় সৌমিত্র দ্বারা কারোর সঙ্গে এখনো পর্যন্ত অন্য কোনো সংবাদ মাধ্যমও বোধহয় শেয়ার করে না। এটা আমরা আলোচনা গতকাল করেছি, আজকে সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা আগামীকাল প্রেস করবো। আমাদের পার্টি মিটিং চলছে। আপনার 1 মান্থে 1 লাখ মিটিং করবো আমরা, এবং 1 লক্ষ ত্রিশূল স্যাম্পেল আত্মরক্ষার্থে, যে ছোট 6 ইঞ্চি ত্রিশূল, আর মানুষের কে তুলে দেব যে আপনারা এই ত্রিশূল, 6 ইঞ্চি ত্রিশূল দিয়ে আত্মরক্ষা হবে। 6 ইঞ্চি ত্রিশূল হচ্ছে প্রতীকী আর কি, প্রতীকী। আমরা প্রতীকী দিতে পারি, মানে আপনার মতন যেমন আপনি শিব থেকে পাওয়ারটা পান, মোটিভেশন পান, সেটা পাওয়ার জন্য আমি বলবো সবাইকে যে আমাদের এখানে বাংলায় ত্রিশূল দিয়ে অসুরকে দমন করতে হবে। এখানে ভাইপো তো অসুর আছে, সেই ভাইপো অসুরকে সবাই মিলে আমরা রাজনৈতিকভাবে বধ করি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনার মতনই একজন এমপি, ফলত তিনি বিধানসভায় দাঁড়াবেন কিনা এটাও শিওর নয়। রাজ্য রাজনীতি থেকে কিছুটা দূরে, যদিও তিনি একটা ইয়াং ব্রিগেড তৈরি করার চেষ্টা করছেন। তো বিজেপি কি আপনাকে দায়িত্ব দিয়েছে যুব মোর্চার, এবং আপনি আপনার কি এখনো পর্যন্ত কি জাজমেন্ট, কতটা সফল? ভারতীয় জনতা পার্টি কখনোই কোনো ঠিকাদার নিয়োগ করেন না। আপনি যার কথা বললেন যুব শক্তি, যুবযোদ্ধা, ওটা একটা ঠিকাদারের মাধ্যমে কর্মী নিয়োগ। কে ঠিকাদারটা? ধরুন আপনি বিল্ডিং এ বসে আছেন, এই বিল্ডিং এ যে কন্ট্রাক্টর বানিয়েছে সে হচ্ছে ঠিকাদার, যে বিল্ডিংটা বানিয়েছে। আর টাকা ধরুন যুবযোদ্ধার ঠিকাদারটাকে, আর যুবযোদ্ধা ঠিকাদার পিকে প্রশান্ত কিশোর বলে একজন পিকে নাম শুনছি। আমি শুধু বলতে চাই বিজেপিরও প্রথম দিকে নরেন্দ্র মোদী সরকারে আসার পেছনে তারও, দেখুন আমার এটা জানা নেই কি হয়েছে। আমার কথা হচ্ছে আমরা ঠিকাদার নিয়োগ করি না। প্রশান্ত কিশোর একজন ঠিকাদার। এই ঠিকাদারকে বলবেন যে আমার এলাকায় একটা বিধানসভা জিতিয়ে দেওয়ার জন্য। এই ঠিকাদার 50 থেকে 60টা সিট পাবে। আজকে সবচেয়ে লজ্জার বিষয়, বাংলায় ঠিকাদার নিয়োগ করে কর্মী নিয়োগ করা হচ্ছে। এমএলএ, প্রাক্তন এমএলএ এর কাছে চলে যাচ্ছে। আমি দেখছিলাম সুজনবাবু বলছিলেন একজন বিধায়কের কাছে কি বলছে, তোমার গাড়ি নেই, গাড়ি দেবো, তুমি সৎ ব্যক্তি, তোমাকে টাকা দেবো। রাজনীতিতে প্রথমে হচ্ছে টাকা দেবো, তোমায় পদ দেবো, আপনাকে চাই। তাহলে প্রথম হচ্ছে ঠিকাদার নিয়োগ করতে হচ্ছে একজন ভালো মানুষকে, যে রাজনীতিতে আপনি আসুন, তৃণমূল কংগ্রেস আসুন, আপনাকে ঠিকা দেবো। তাহলে প্রথম অসৎ কাজটা তো ওনারা শুরু করেছেন। এই রাজনৈতিকভাবে যেদিন থেকে দেখবেন দুর্গাপূজার পর থেকে পুলিশি আক্রমণ করে যাবে, তৃণমূল নেতারা ঘরে থাকবে না। তৃণমূল নেতাদেরকে ঘর ছাড়া করবো আমরা। এইসব ঠিকাদার নিয়োগ করা, সেটা কি করে সম্ভব? এটা হবে মানুষ রাজনৈতিকভাবে নাকি? না, এটা পাল্টা কিছু পড়বে না, এটা জনরোষ হচ্ছে। জল বাতাসে পাল্টা কিছু আপনি জনরোষ তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা কিছু করছি না, জনরোষ তৈরি হচ্ছে। আচ্ছা, মানুষ তৃণমূল নেতাদেরকে দেখলে খেপে যাচ্ছে। কারণ ঠিকাদারকে দিয়ে যদি রাজনীতি চলতো তাহলে এখানে ভারতবর্ষের আপনার বলতে পারেন যে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি হতেন না, অন্য কোনো ব্যবসায়ী মানুষ হতেন। এই অভিযোগ আপনি করছেন, এই অভিযোগই, একই অভিযোগ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভুরি ভুরি রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আপনারা কি জানেন, মমতা ব্যানার্জি আমাকে, যদি আমি আজকে বলি, মমতা ব্যানার্জি আমাকে 100 কোটি টাকায় কিনতে চেয়েছিলেন।
মমতা ব্যানার্জি আমায় 20 কোটি টাকায় কিনেছেন, আমি যদি বলি, কেন বলি এই কারণে বলছি, কারণ আপনার যখন বিধায়ক, যদি বলি আর কি, যখন বিধায়ক থেকে তৃণমূল কংগ্রেস এসেছিলাম, তো তৃণমূল কংগ্রেস, মানে আপনি যখন কংগ্রেস থেকে হ্যাঁ, তখন তৃণমূল কংগ্রেস যারা বিধায়ক ছিল কংগ্রেস টাকা দিয়েছিল। এইসব ফালতু আলাপ বকে লাভ নেই। তৃণমূল কংগ্রেস, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস একসময় পশ্চিমবঙ্গের সত্যি কি আপনি টাকা পেয়েছিলেন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস? এই যে মানুষ জানতে চায়, এটা ইন্টারেস্ট। এই ধরনের বলছি না, যে এই ধরনের কথাবার্তা যদি চলে, যে বিজেপি মানে এটা হয়েই থাকে, বিজেপি না না বলি, এটা যদি কথাবার্তা চলে তাহলে কি এটা সত্যি কথা? যদি আজকে কেউ ব্লেম করে, 100 টাকাও নেই না কারো কাছে। আর 2 নম্বর, যে কোনো এমএলএ কোনো জায়গায় চেঞ্জ করেছে, জ্যোতিরাজ সিন্ধিয়াকে বিজেপি টাকা পয়সা দিয়ে কিনেছে, এসব মমতা ব্যানার্জি কথা বললে চলবে? কর্ণাটকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি এটা কথা আগে নিজের ঘরটা বিধায়ককে গাড়ি নিজের রিসর্টে রাখছে। আজকে নিজের ঘরটা দেখুক। যখন 2014 সালে 13 সালে আমরা এসেছিলাম, তখন আমাদের কথা যে আমরা টাকা নিয়েছিলাম। যখন আজকেও বিধায়ককে তৃণমূল কংগ্রেস 2 টাকা ফিরিয়ে নিয়ে আসছে বা জয়েন করাচ্ছে, কংগ্রেসের বিধায়কগুলোকে, কংগ্রেসের 22টা বিধায়ককে জয়েন করে তাদের কত টাকা দিয়েছে? এসব নির্লজ্জ কথাবার্তা। মমতা নিজের ঘরটাকে দেখুক, ওসব ফালতু বলে লাভ নেই। জ্যোতিরাজ সিন্ধিয়া, সে একটা তাকে টাকা দিয়ে বলে বিজেপি নিয়ে এসছে। এইসব ধরনের মমতা ব্যানার্জি ধরুন নিজের রাজ্যকে দেখুক, নিজের এইসব ধরনের কথাবার্তা বলে লাভ নেই। আজকে সমস্ত নেতৃত্ববৃন্দ সবাই আসতে চাইছে বিজেপিতে। একটা মানুষ যখন দেখে তৃণমূল কংগ্রেসের সবাই এসেছিল, কারণ তৃণমূল কংগ্রেস একটা সবাই ভেবেছিল ভালো কাজ করবে। মমতা ব্যানার্জি তখন বলেছিলেন পরিবার নেই। মমতা ব্যানার্জি যদি রাজনীতিক জীবন দেখেন বলেছিলেন পরিবার নেই। আর আজকে দেখা যাচ্ছে ভাই থেকে শুরু করে, ভাইপো থেকে শুরু করে, ভাইজি থেকে শুরু করে পরিবারতান্ত্রিক দল। সেই সময় বলেছিলেন পরিবার নেই, আর পরিবারগুলো এসে হাজির হয়েছে। তাই এই পরিবার থেকে সবাই পরিবার কেন্দ্রিক দল হয়ে গেছে, পরিবার কেন্দ্রিক একটা প্রোপাইটারশিপ কোম্পানি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সবাই এটাকে দুর্ছায় করে আসছে। বিরুদ্ধেও সুমিত্রা অমিত শাহের পুত্র জয় শাহ, আপনাকে একটা কোটি কোটি সম্পত্তির বিষয়, আপনাকে একটা কথা বলি, বিসিসিআই এ তিনি চলে এলেন। আজকে একটা কথা বলি আপনাকে, ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বড় কথা হলো কোনো রকম আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারে আজও পর্যন্ত একটা দুর্নীতিকেও ধরাতে পারেনি। রাফায়েল নিয়ে চিৎকার করছিল, এই রাফায়েল আজকে চীনের বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে আছিস। রাফায়েল নিয়ে বলছিল অনেক কথা, সুপ্রিম কোর্টের অর্ডার আমরা পেয়েছি। তাই মমতা ব্যানার্জি ভাইপোকে মানুষ চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ওটা একটা চোর, ওটা একটা চিনিংবাজ। কিন্তু সেখানে কিন্তু অমিত শাহজি জয় শাহ বলছেন তার নিজস্ব ব্যক্তিগত বিজনেস অনেক আগের থেকেই করছে। সেখানে দাঁড়িয়ে বারবার করে সরকারে আসার আগে যে পরিমাণ ছিল সেটা শুনুন, এটা আমরা সরকারে আসার পরে তার লাভের অঙ্ক, আমার বাবার বিজনেস চলছিল, আমার বাবা প্রথম থেকে ইনকাম ট্যাক্স পেয়ার। তো ধরুন হঠাৎ করে কিছু টাকা বাবার যখন ইচ্ছে করবে যে আমাকে দেবে, তখন কি সেটা তখন দেখা যাবে যে অনেক কিছু টাকা। আমাদের তো দেখতে পাচ্ছি আমরা যেভাবে একটা, আমি 2বার অভিষেক আপনার ভাইবো, যে দুটো আমার ভাইপো না আপনার পশ্চিমবাংলার ভাইবো, যাকে নিজেকে যুবরাজ বলে রাখে। আপনার ধরুন আমরা তো 2বারের সাংসদ, 1বার এমএলএ, ওর এত সম্পত্তি, আমাদের এত সম্পত্তি হলো না কেন? কি এমন আছে যে হঠাৎ করে এত টাকা একটা জায়গাতে কালীঘাটের উপরে প্রায় 36খানা আপনার জমির পর্চা একই মালিকের নামে কি করে হয়? এসবগুলো সুমিত্রদা, বিশ্বভারতীর প্রসঙ্গে যদি আসি, বিশ্বভারতীতে আমরা দেখলাম সেখানে পাঁচিল দেওয়া, একদিকে বক্তব্য যে এভাবে রবীন্দ্রনাথের ভাবধারাকে পাঁচিল দিয়ে আটকানো যাবে না, অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের বিধায়ককেও দেখা গিয়েছে যে সময় ওই মিছিল করে আসছে পাঁচিল ভাঙতে। আপনি নিজেও রাজ্যপালের সঙ্গে বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন। এই জন্য আমাদেরকে অ্যারেস্ট পর্যন্ত হতে হয়। বাংলার কি নীতি, দুর্ভাগ্য সে এক নীতি। বাংলায় আমার কথা হচ্ছে, যদি ধরুন বিশ্বভারতীর জমি পাঁচিল তুলতে দেবে না রাজ্য সরকার, এর কারণ হচ্ছে দুটো, খুব পরিষ্কার হয় বলি। একটা হচ্ছে ওখানে যেভাবে দেখা যাচ্ছে, ওখানে যদি জমিটাকে হড়প করে একজন গগন কিসব নাম আছে, আর একজন হচ্ছে ওখানকার পৌর প্রশাসক, তিনি মিলে জমিটা হড়প করে ওখানে একজন বিল্ডারকে দেওয়ার ঠিক করেছিলেন। এবং এই বিল্ডার সেখানে পায় না, এই বিল্ডার জমিটা হস্তান্তর করতে পারে না। এবং ওখানে ট্রেঞ্চ কাটা হয়েছিল, মাটি কাটা হয়েছিল, ওখানে ধরুন মেশিন লেগেছিল, ওখানে ওরা সব সাপ্লাই করতে চেয়েছিল এবং জমিটা হড়প করতে ছিল, যেটা বিশ্বভারতী উপাচার্য হয়তো দেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, কিন্তু আপনি একজন পাশের জেলাতেই থাকা মানুষ, আপনার কি মনে হয় বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের যে ভাবধারা সেটাকে এভাবে পাঁচিল তুলে? আমি আপনাকে বলি, যদি আপনার আজকাল অনেক ফেন্সিং সুন্দরভাবে হয়, এখানে আপনার অফিসে বসে আছি, ধরুন পাঁচিল নেই, এখন
কাঁচ লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে ফেন্সিং কাঁচের মাধ্যমে লাগানো যেতে পারে, আজকে পাঁচিল এইভাবে হতে পারে, আজকে সুন্দর সুন্দরভাবে ফেন্সিং আছে। আমার কথা যদি অবজেকশন থাকে তাহলে সিঙ্গুরের মতন আপনি তাড়িয়ে দেবেন টাটাকে, সিঙ্গুরের মতো বিশ্বভারতীকে তাড়িয়ে দিতে চাইছেন। আপনার একটা চিঠি দিয়েছে, আজকে দাঁড়িয়ে বলুক পশ্চিমবঙ্গ সরকারের জেলা প্রশাসক বা রাজ্য প্রশাসক একটাও বিশ্বভারতীকে চিঠি দিয়ে বলেছে যে আপনি ওখানে পাঁচিল করবেন না? বিশ্বভারতীর কি উচিত ছিল না যে না, না, সবার কেন? সঙ্গে আপনি বলি বিষয়টাকে আমার আলোচনা সম্পত্তি, করা? আমার সম্পত্তি আমি যে খুশি করে রাখতে পারি। বিশ্বভারতী সম্পত্তি বিশ্বভারতী কেন্দ্র সরকার সম্পত্তি। এবারে তারা যখন করতে গেছিল আমি বলছি আপনার অসুবিধা আছে, তার জন্য তো রাজ্য সরকারের চিঠি দিতে পারতো। রাজ্য সরকার চিঠি না দিয়ে রাজ্য সরকার আপনার লোক নিয়ে গিয়ে হাঙ্গামা করবে। ওখানকার 300 উপাচার্য বলছেন, বিদ্যুৎ চক্রবর্তী বলছেন যে রবীন্দ্রনাথ বহিরাগত ছিলেন। 300 মিটার দূরে এসডিপি অফিস, 300 মিটার দূরে এসডিপি অফিস, সেটা যখন আপনি পাঁচিল, আপনি আপনার লোকবল আছে বলে আপনি গিয়ে পাঁচিল ভেঙে দেবেন, আপনি মেশিন উল্টে দেবেন, আপনি দখল করে নেবেন, আপনার জমিটা আমি দখল করে নেবো। ভালো লাগলো। উপাচার্য বলছেন যে রবীন্দ্রনাথ বহিরাগত ছিলেন। দেখুন একটা কথা বলি ওটাকে, উপাচার্য কি বলছেন? উপাচার্য সহমত, আপনার কি মনে হয়? আমি বলি একজন উপাচার্যের ব্যক্তিগত মত, উপাচার্যের ব্যক্তিগত মত, উপাচার্যের ব্যক্তিগত মত, কিন্তু একটা অ্যাসেট, একটা স্মৃতি না, আপনি একজন সাংসদ হিসেবে এই রাজ্যের দায়িত্ববান একটা সাংসদ সরকার চেঞ্জ হয়ে যায়, সরকারের চেয়ারটা থাকে। ঠিক আপনার অফিসে আমি বসে আছি, এই চেয়ারে আপনি কোনোদিন বসবেন তো অন্য কেউ বসবে না। আপনার কথা হচ্ছে একটা সরকারি চেয়ার থেকে আজকে এমপি আছে, আমার আগে একজন এমপি এসে থাকবে, উপাচার্যের জায়গায় উপাচার্য আসবে, যাবে, করে যাবে। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে যে কোনো রাজনীতি আমরা চাই না। আমার কথা হচ্ছে একটাই, উপাচার্য যদি বলে থাকেন এটা মিথ্যে বলেছেন। উপাচার্য আমি এসব নিয়ে ভাবতে চাইছি, উপাচার্যকে আমি সাপোর্ট করছি না যদি উপাচার্য বলে থাকেন, কিন্তু উপাচার্য যদি বেকার ব্যক্তিগত ব্যাপার নয়। আমার কথা হচ্ছে রাজ্য সরকার বা একটা চিঠি যদি ভাইস চ্যান্সেলরকে দিতেন বা চ্যান্সেলরকে দিতেন একটা চিঠি যে হ্যাঁ আপনারা এখানে পাঁচিল করবেন, এখানে পাঁচিল করলে দেখতে খারাপ লাগবে, তাহলে আমার খুব মনে বোধ হতো। কিন্তু একটা চিঠি দেবেন না, আপনি পুলিশকে সঙ্গে নিয়ে পরে আপনি গিয়ে ভেঙে দেবেন, এটা কোনো রাজনৈতিকভাবে আপনি ভেঙে দেবেন। আপনি সিঙ্গুরকে হটিয়ে তো আপনি পশ্চিমবঙ্গে তো যুবকদেরকে তো লালবাতি জ্বালে দিয়েছেন। সে সময় তো আপনি দলেই ছিলেন, আপনার লালবাতি জ্বালে দিয়েছেন। যুবকরা পশ্চিমবাংলার প্রত্যেকটা হাউস থেকে শুরু করে পশ্চিমবাংলার মিডিয়া হাউস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সকলেই বলেছিল মমতা ব্যানার্জি ভালো, মমতা ব্যানার্জি কাজ করছে, মমতা ব্যানার্জি করছে। আমরা ভেবেছিলাম মমতা ব্যানার্জি পরিবার নেই, মমতা ব্যানার্জি ভালো কাজ করবে, কিন্তু মমতা ব্যানার্জি যে একজন অসৎ মুখ্যমন্ত্রী হয়ে গেছে সেটা আমরা তো জানি না। একদম পরিবারিক কেন্দ্রিক একটা মুখ্যমন্ত্রী, এবং যার কাজ হয়ে গেল 10 বছরে যিনি স্বপ্ন দেখেছিলেন যুব সমাজকে যে আমি সরকার আসলে 6 মাসের মধ্যে শিল্প করে দেবো, আজ একটা শিল্পাঞ্চল ঘোষণা হয়নি। গতকাল শুধু কি বলেছে, একটা সাইকেলের কারখানা হবে। আরে বসে কারখানার কবে হবে? কারখানা তো অমিত মিত্র, এই আপনাদের রাজারহাটে অমিত মিত্র বলেছিলেন এই যে ওখানে গিয়ে আমরা কোটি কোটি যুবকের চাকরি হচ্ছে, এইবার 80 লক্ষ মানুষের চাকরি হলো, এইবার 90 লক্ষ মানুষের চাকরি হলো, কিন্তু কি দেখলাম লাস্টে এখন বলছে সাইকেলের একটা কারখানা করতে হবে, সাইকেল করতে। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী বলেছিলেন 2 কোটি করে চাকরি হবে, হয়নি। প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন আত্মনির্ভর ভারত, আজও বলছি, যখন ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী এটা বলেছেন, শুনুন, প্রধানমন্ত্রী এটা বলেছিলেন আত্মনির্ভর ভারত, প্রধানমন্ত্রী এটা বলেছেন আমাদের নিজেদের জিনিস নিজে ব্যবহার করলে আজকে 2 কোটি কেন আমাদের 4 কোটি মানুষের চাকরি হতে পারে। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন আগে নিজেকে দাঁড়াতে হবে। আজকে নিজে দাঁড়ানোর জন্য দেখুন আজকে অনেক অ্যাপস বন্ধ করে দিয়েছে, দেশি অ্যাপসগুলোতে প্রাধান্য দেওয়া হচ্ছে, আজকে প্রত্যেক জায়গায় কাজের গতি বেড়েছে। সরকারি সংস্থার বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, যে বেঙ্গল থেকে শুরু করে আপনার বলি এখন বন্দরগুলো আদানির হাতে দিয়ে দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত আমরা শেয়ার বাড়ানো হচ্ছে। আপনার একটা কথা বলি, আজকে আমরা বলি রেলের অনেকে মিডিয়া বলছে, হাউস বলছে, অনেক জায়গাতে রাজনৈতিক যারা বিরোধী রাজনৈতিক দল বলছে যে রেলকে বিক্রি হচ্ছে না। আমার যদি ধরুন রেলের কোনো প্রাইভেট কোম্পানি এসে একটা নতুন রেল লাইন করে যদি নতুন রেল দেয় তাতে আমজনতা সুবিধা পাবে। আজকে অনেকেই মল নিয়ে অনেক কিছু কথা বলেছিল যে বিগ বাজার হলে খারাপ হবে, অনেকেই বলেছিল যে মল হলে খারাপ হবে, কিন্তু আমরা কি দেখলাম, আমরা একটা জায়গায় গিয়ে দেখলাম আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এক ছাতা নিচে গিয়ে সবকিছু পেয়ে যাচ্ছি। সমাজ এগিয়ে যাচ্ছে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যদি ধরে রাখি একটা কথা যে আমরা এখানে গেলে, মানুষের যেটা ভয় সৌমিত্রদা, যে বেসরকারিকরণ রেলের যদি হয়, অ্যাক্সিডেন্ট হলে যেমন ভাবে কেন্দ্রীয় সরকার দায় নেয়, বেসরকারিকরণ হলে সেই দায়টা হয় টিকিটের দাম অনেক বেশি হবে। আপনার যদি ধরুন আজকে ধরুন একটা কথা, ভারতবর্ষে ধরুন যে লক্ষ কিলোমিটার রেল লাইনটা আছে, নতুন রেলপথ এই রেলপথে বিক্রি করতে বলছি, নতুন রেলপথ যদি কোথাও হয় বা 2টো কোচ যদি আপনার 2টো নতুন ট্রেন যদি বেসরকারি দিতে চায় ওই ট্র্যাকের উপরে, হলে খারাপ কি আছে? আমি বেশি ফেসিলিটি পাবো, আমার 10টা ছেলে যুবক কাজ করবে, আমার মানে আরো নিয়োগ হবে। আমার ধরুন ইন্ডিয়ান গভর্নমেন্ট কখনোই ব্যবসায়ী হিসেবে কাজ হয় না,
ইন্ডিয়ার গভর্নমেন্টের থাকলো আবার কাজ হলো। আজকে ধরুন বিএসএনএল চলছে, আমাদের আদার্স কোম্পানিগুলো চলছে। বিএসএনএল তো ঢুকছে, আজকে তো না কর্মীরা মাইনে পান না। বিএসএনএল তো ঢুকছে, আজকে তো ধরুন 5 বছরে ঢোকেনি, আজকে 5 বছরে শেষ হয়নি। বিএসএনএল শেষ করেছে আজ 55 বছর ধরে কোনো কাজ হয়নি, প্রথম 10 বছর হয়ে যাবো 55 বছর কোনো কাজ হয়নি, তার জন্য বিএসএনএল ঢুকছে। যে কারণে যখন আপনার 2G স্ক্যাম হয়েছিল কংগ্রেসের সেকেন্ড সরকারের আমলে, আপনারা দেখুন একমাত্র 4G 2Gতে বিএসএনএলকে শেষ মতে টেন্ডারিং করতে দেয়নি। যিনি মন্ত্রী ছিলেন কংগ্রেসের ইউপিএ চেয়ারপারসন, সেই সময় যদি আজকে বিএসএনএলকে টেন্ডারিংটা করতে দিত তাহলে এই বিএসএনএল ঢুকতো না। আজকে বিএসএনএলকে ওঠানো জাগানোর চেষ্টা হচ্ছে, আমরা জাগাচ্ছি। সুমিত্রা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্য পুলিশের বর্দিটাকে দেখলে ওরা একটু হাসি লাগে, কেন জানেন? এই বর্দিটাকে তো রেসপেক্ট করেছি যখন স্বাধীনতা দিবস বা 26শে জানুয়ারি, তখন এই বর্দিটার কাকুদিকে দেখে দাঁড়িয়ে বলতাম স্যালুট। আজকে মনে হচ্ছে দুটো রাজ্য পুলিশের অনেক কর্মকর্তাদের, অন্তত ওকে ম্যাক্সিমাম কর্মকর্তা অনেক আছেন পুলিশ অফিসার, যাদেরকে দেখলে থুতু দিতে ইচ্ছে করে। আমার কথা হচ্ছে এটাই, আপনারা স্যালুটের পাত্র, আপনারা নাগরিককে ভালো রাখেন। তৃণমূল কংগ্রেসের দালালি করতে করতে আজকে পুলিশকে চোর, ছ্যাঁচোর, এত বাজে বাজে কথা বলছে, এবং মানুষ বলছে, জনতা বলছে। এটা থেকে রাজ্য পুলিশ যদি সরে আসে, তৃণমূল কংগ্রেসের চামচা থেকে যদি সরে আসে, এটা খুব ভালো হবে। পুলিশকে মানুষ স্যালুট ঠুকবে। পশ্চিমবাংলায় আমরা দেখেছি অনেক পুলিশ অফিসার আছেন যাদেরকে পশ্চিমবাংলার মানুষ স্যালুট ঠোকেন। আমরা অনুষ্ঠানের শেষে র্যাপিড ফায়ার করব, খুব দ্রুত কিছু প্রশ্ন, 5টা প্রশ্ন, আপনি এক কথায় উত্তর দেবেন আর কি। ত্রিশূল না কর্মসংস্থান? কর্মসংস্থান, 5তে হলে ত্রিশূল। বাহ। মুকুল রায় না দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ। সংগঠন না মন্ত্রী? সংগঠন, ভালোবাসা। মন্দির না হাসপাতাল? আপনার হাসপাতালের সাথে প্রণাম, হাসপাতালের সাথে প্রণাম। বিজেপি যদি ক্ষমতায় আসে মন্ত্রী হবেন? এটা দল ঠিক করবে। আর দিলীপ ঘোষ আমাদের আমাদের রাজ্য প্রেসিডেন্ট, সেই কারণে দিলীপ ঘোষ নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। মুকুলদা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে মুকুলদার প্রতি রেসপেক্ট আছে। দিলীপ ঘোষ মুকুলদা দুজনকে চাই। দিলীপদা আমার রাজ্য নেতৃত্ব, তাই দিলীপদাকে আমার রাজ্য নেতৃত্ব কথা শুনে চলতে হয়, এবং কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ মুকুলদা, উনি যখনই ডাকবেন তখন নিশ্চয়ই যাবেন। অনেক ধন্যবাদ সৌমিত্রদা, আপনি সময় বার করে আমাদেরকে দিলেন আরোহী নিউজে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে আপনার সাফল্য কামনা করব, ভবিষ্যতে আপনি সাফল্য পান, এই কামনাই রাখবো আরোহী নিউজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও। আজকে আরোহী নিউজের মুখোমুখি হয়েছিলেন সাংসদ সৌমিত্র খাঁ, তার সঙ্গে খোলামেলা আলোচনা করলাম। আজকের মতো আমাদের এই মুখোমুখি অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনি নজরে রাখুন আরোহী নিউজ।